ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমাদের এডুকেয়ার একাডেমির যে ডিজিটাল পেজ ইউটিউব চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার, সেখানে আমরা প্রত্যেকটা বিষয়ের ক্লাস কিন্তু দিই। তো আজকে সেরকমই আমি তোমাদের ভূগোল বিষয়ে পড়াই। তো ভূগোল বিষয়ের ক্লাস 12-এর যে ক্লাসটা আমরা পড়ছিলাম, ভারত বলছি, কৃষি পদ্ধতি বা কৃষিকাজ, সেই কৃষিকাজ বা এগ্রিকালচারালি আমরা অলরেডি শুরু করছিলাম। সেখানে আমরা কৃষি প্রণালী পড়ছিলাম আর কি। তো প্রথম পার্টের পরে সেখানে দ্বিতীয় পার্টে আমি কি বলেছিলাম যে দ্বিতীয় পার্টে পরবর্তী যে আর 4টে যে কৃষি প্রণালী আছে, টোটাল 8টা কৃষি প্রণালী আমরা পড়েছিলাম। যারা প্রথম ভিডিওতে দেখোনি এখনও, অবশ্যই ভিডিওতে দেখে নিও। সেই প্রথম ভিডিওর পরে আজকে সেকেন্ড ভিডিওতে আমরা কিন্তু প্রথম ভিডিওতে 1, 2, 3, 4 এই ব্যাপক কৃষি পর্যন্ত কিন্তু কমপ্লিট করেছি। আজকে আমরা যে লাস্ট আর 4টা কৃষি প্রণালী রয়েছে, সেই 4টা কৃষি প্রণালী কিন্তু আজকে পড়তে চলেছি। অর্থাৎ কী কী? বাগিচা কৃষি, স্থানান্তর কৃষি, স্থায়ী আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষি এবং মিশ্র কৃষি। ঠিক আছে, দেখো এই জায়গা থেকে কৃষি কাজ বা এগ্রিকালচার বা কৃষি প্রণালীর এই যে 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট থেকে অবশ্যই 100% পরীক্ষায় কিন্তু আসবেই। তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, এখান থেকে পার্থক্যও আসতে পারে। সেই জন্য কাকে বলে, বৈশিষ্ট্য, অবস্থান এবং ফসলের নাম কিন্তু অবশ্যই সুন্দর করে মাথায় রাখতে হবে, বুঝে পড়তে হবে। তো এবার 5 নম্বরে কি আছে? বাগিচা কৃষি, প্ল্যান্টেশন ফার্মিং। ছবি দেখেই বুঝতে পারছো। আর একটা ক্লু আমি দিয়ে দিই যে বাগিচা শব্দটিতেই উদাহরণটা আছে। দেখো, বাগিচা অর্থাৎ চা বাগিচা, চা বাগান। ঠিক আছে, চায়ের চাষ, উদাহরণটা এখানেই রয়েছে। তো বাগিচা কৃষি বা প্ল্যান্টেশন ফার্মিং কাকে বলবো? দেখো, ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলের দেশসমূহে উন্নত প্রযুক্তি এবং প্রচুর মূলধনের সাহায্যে কোনো একটি বিশেষ ফসলকে রোপণ করা হবে এবং সেই ফসলটাকে অনেক বছর ধরে সংগ্রহ করা যাবে, এমন ধরনের ফসল নির্বাচন করা হবে এবং তার উপর নির্ভর করে বিস্তীর্ণ এলাকায়, ঠিক আছে, একই ধরনের শস্যের যে চাষ বা ফসলের চাষকেই বলা হবে কি? বাগিচা কৃষি। তার উদাহরণ হলো চা বাগিচা। এক্ষেত্রে কি, চা গাছ একটা বহুবর্ষজীবী উদ্ভিদ। তো সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে একই ধরনের চা গাছের মধ্যে তো অন্য কিছু, আর চা বাগানের মধ্যে অন্য কিছু ফসল তো আর চাষ করা হয় না। তাহলে একই ধরনের ফসল এবং দীর্ঘদিন ধরে সেই ফসলের উৎপাদন হবে, এই ধরনের ফসল নির্বাচন করে যখন চাষ করা হয় তখনই তাকে বলা হয় বাগিচা কৃষি। উদাহরণ কি? চা বাগান। যেমন ভারত, কোথায় কোথায় চাষ হয়? যেমন ভারত, চীন, শ্রীলঙ্কার চা, ব্রাজিলের কফি, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার রবার, ঘানার কোকো, কিউবার ইক্ষু মানে আখ প্রভৃতি হচ্ছে বাগিচা কৃষির উদাহরণ। এখানে দুটো ছবি আছে, চায়ের উদাহরণ আর ব্রাজিলের কফির উদাহরণ। কফি বাগানের এই যে কফি গাছের কফির ফল কীরকম হয় দেখো। ঠিক আছে, এই বাগিচা কৃষি পাশাপাশি এই বাগিচা কৃষির আরেকটা নামও আছে অবশ্য, বাণিজ্যিক কৃষি। দেখো, বিজ্ঞানসম্মতভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে আধুনিক ও উন্নত যন্ত্রপাতির সাহায্যে নাতিশীতোষ্ণ অঞ্চলে অল্প মজুরির বিনিময়ে কৃষিকাজ করা হয় তাকে বলা হয় কি? বাণিজ্যিক কৃষি। এই বাগিচা কৃষিও এক ধরনের বাণিজ্যিক কৃষি। আবার বাণিজ্যিক কৃষি নাতিশীতোষ্ণ অঞ্চলে বলতে কি বোঝায়? নাতিশীতোষ্ণ অঞ্চলে মূলত একটু আগে যেরকম ব্যাপক এলাকা জুড়ে একই ধরনের শস্য চাষ করবে, যেটাকে কি করা হবে? বিদেশে, মূল উদ্দেশ্যই থাকবে বিদেশে রপ্তানি করা। আমাদের দেশে যেমন চা চাষ করা হয়, চায়ের চাষের মূল উদ্দেশ্য কি? বিদেশে রপ্তানি করা। ঠিক আছে, বেশিরভাগটাই কি হয়ে যায়? বিদেশে রপ্তানি হয়ে যায়। ঠিক আছে, উদাহরণ নাতিশীতোষ্ণ অঞ্চলে যে দেশসমূহ আছে তাদের যে গম চাষ পদ্ধতি, সেটা কিন্তু বাণিজ্যিক কৃষির অন্তর্গত, বাণিজ্যিক কৃষিরই একটা উদাহরণ। বৈশিষ্ট্য কি? বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্য কী হবে? উন্নত পরিবহন এবং আন্তর্জাতিক বাজার নির্ভর। এখানে যে ফসলটা চাষ করা হবে সেটা অত্যন্ত দামি হবে এবং আন্তর্জাতিক বাজারে তার চাহিদা থাকবে। 2 নম্বর কি? ব্যাপক অঞ্চল জুড়ে এই কৃষিকাজ করা হয়। এই কৃষিকাজ যে করা হবে, যে ফসল যে চাষটা যেখানে করা হবে, সেটা একটা বিস্তীর্ণ এলাকা হবে, দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘর বাড়ি, কোনো লোকজনের নাগাল পাওয়া যাবে না। 3 নম্বর, দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি করাই এই কৃষিকাজের বা এই বাণিজ্যিক কৃষির কিন্তু মূল উদ্দেশ্য হবে। ঠিক আছে, তোমাদের অবশ্যই একটু প্রয়োজন হবে, স্ক্রিনশট নিয়ে রাখবে। হলো, এরপরে রয়েছে কি? দেখো, এরপরে রয়েছে স্থানান্তর কৃষি। এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন।
বা একটা পয়েন্ট। স্থানান্তর কৃষি, একে আবার কি বলা হয়, স্ল্যাশ অ্যান্ড বার্ন, এটা এই নামে পরীক্ষায় এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন, স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন অর্থাৎ পুরানো, স্ল্যাশ অর্থাৎ কেটে পুড়িয়ে ফেলা, বার্ন মানে পুরানো, কাটো এবং পুরাও, এই ধরনের কৃষি পদ্ধতি খুবই আদিম ধরনের অনুন্নত কৃষি পদ্ধতি এটা একটা। এক্ষেত্রে কী হয়, প্রধানত আদিম যাযাবর প্রজাতির যে লোকেরা আছে তারা অত্যন্ত অনুন্নত এবং প্রাচীন প্রথায় জীবন ধারণের জন্য, মূলত জীবন ধারণের জন্য পাহাড়ের জঙ্গল কেটে, ঠিক আছে, সেই জঙ্গলকে পুড়িয়ে জমি উদ্ধার করে সেখানে কয়েক বছর কৃষিকাজ করে, এবং কী করে আবার সেই জমিটাতে যেহেতু সার প্রয়োগ করা হয় না, কৃত্রিমভাবে কোনো সার নেই, কোনো জৈব সার নেই, তো একটা পাহাড়ি এলাকায় অলরেডি জায়গাটায় গাছ বন জঙ্গল রয়েছে, সেখানে অলরেডি জমিতে সারের পরিমাণ কম। এবার ওই জঙ্গল কেটে সেখানে যখন চাষ করবে, সেখানে তো বেশি দিন চাষ করা যাবে না, তারা সার হিসেবে কী করে, ওই যে বন জঙ্গল কাটলো সেগুলোকে পুড়িয়ে ছাই সার হিসেবে ইউজ করে। তো এক্ষেত্রে জমি অনুর্বর থাকে, তো বেশি দিন চাষাবাদ করা যায় না স্বাভাবিকভাবে। সে 4-5 বছর চাষ করার পর সেই জায়গাটাকে ছেড়ে দিয়ে আবার কিছু দূরে এরকম একটা প্রায় যেটা মোটামুটি সমতল, পাহাড়ের কোলে যেটা মোটামুটি প্রায় সমতল এলাকা হবে, যেখানে চাষবাস কিছুটা করা যাবে, সেরকম এলাকাকে সিলেক্ট করে আবার সেখানে একইভাবে বড় গাছগুলোকে কেটে ছোট গাছগুলোকে কেটে যখন পাতাগুলো শুকিয়ে গেলো তার মধ্যে আগুন লাগিয়ে দিল, ব্যাস সেই জায়গাটা পুড়ে গিয়ে সমস্ত গাছপালা মরে গেল। তারপরে ওখানে একদম অনুন্নত পদ্ধতিতে, নিকৃষ্ট পদ্ধতিতে, কোনো যন্ত্রপাতির সাহায্য ছাড়াই চাষ করা হয়। এটাই হলো কি স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি। আমাদের উত্তর পূর্ব ভারতে একে আবার কি, একে ঝুম চাষ পদ্ধতিও বলা হয়, ঠিক আছে। এই যে স্থানান্তর কৃষি বা ঝুম চাষ যে প্রথা, এর কিন্তু একটা লিস্ট আমি এর পরের ভিডিওতে তোমাদের প্রোভাইড করব, অবশ্যই তোমাদের দেখতে হবে সেজন্য, যে এই স্থানান্তর কৃষি বা ঝুম চাষ প্রথা বা স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি কোথায় কী নামে পরিচিত, ঠিক আছে। এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু এমসিকিউ বহুবার এসছে এখানে, ঠিক আছে। মালয়েশিয়ায় কী নামে পরিচিত, ঠিক আছে, কেরালায় কী নামে পরিচিত, যেমন মালয়েশিয়া লাডাং নামে পরিচিত, ব্রাজিলে আবার এই স্থানান্তর কৃষিকে রোকা বলা হয়, ঠিক আছে, ইন্দোনেশিয়ার এর নাম মিলপা। এরকম করে এর দেশ বিশেষে এই যে প্রাচীন যে স্থানান্তর কৃষি যে আছে এর অনেকগুলো নাম রয়েছে, সেই নামের একটা লিস্ট কিন্তু তোমাদের অবশ্যই জেনে যেতে হবে, ঠিক আছে। বৈশিষ্ট্য যদি দেখি কী বৈশিষ্ট্য রয়েছে, এটি আদিম উপজাতির গোষ্ঠীর লোকেরা করে, মূলত বন জঙ্গল পুড়িয়ে জমি প্রস্তুত করা হয়। 3 নম্বর, এটিতে একটি জীবন ধারণ ভিত্তিক কৃষি, এতে কোনো রকম মানুষের জীবন অতিবাহিত হয়, তার থেকে বেশি কিছু হয় না। আর যেহেতু এটা পুড়িয়ে, বন জঙ্গল পুড়িয়ে সাফ করে কৃষিকাজটা করা হয়, তার জন্য একে আবার স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বা কাল্টিভেশনও বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার আধুনিক কৃষি প্রণালী দেখো একটু, অত্যন্ত আদিম কৃষি প্রণালী দেখলে, এবার তার সঙ্গে রয়েছে এবার কি একটা আধুনিক কৃষি প্রণালী বা পদ্ধতি, মিশ্র কৃষি। মিশ্র শব্দটার অর্থই বোঝা যাচ্ছে মিশ্র অর্থাৎ অনেক কিছুর মিশ্রণ, যে কৃষি ব্যবস্থা কি অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে কি করা হয়, বিভিন্ন ফসলের পাশাপাশি পশুপালন করতে হবে, ফল এবং শাকসবজির চাষ, হাঁস মুরগির পালন, গুটি পোকার চাষ ইত্যাদি করা হবে, তখন সেই কৃষি পদ্ধতি বা প্রণালীটিকে বলা হবে মিশ্র কৃষি। এটা খুবই উন্নত ধরনের আধুনিক কৃষি পদ্ধতি। উদাহরণ, নেদারল্যান্ড যে দেশটা আছে, নেদারল্যান্ড দেশে এই ধরনের কৃষি প্রণালী দেখা যায়। তারা একই জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি সেখানে ফার্মিং করে থাকে, যেখানে পশু পাখি এগুলোর প্রতিপালন হয়ে থাকে, এবং পাশাপাশি তারা সবগুলো বিক্রি করে থাকে। দেখো, এক্ষেত্রে আবার একটা জমিতে একই ধরনের শস্য চাষ না করে বিভিন্ন পার্টিতে, বিভিন্ন লাইনে আলাদা আলাদা ফসল চাষ করা হয়। সুবিধা কি দেখো, এই পদ্ধতিতে যদি কোনো কৃষক চাষাবাদ করে, তাহলে প্রতি বছর এমন কখনোই হবে না যে সে যতগুলো ফসল চাষ করেছে প্রত্যেকটা ফসলের দাম কমে গেছে, এতটা কমে গেছে যে লস হবে, তো এরকম কখনোই হয় না। সে কারণে এই মিশ্র কৃষি পদ্ধতিতে কিন্তু কৃষকরা সবসময় লাভজনক থাকে, কারণ তাদের কিছু না কিছু ফসল হোক বা কোনো পশু হোক বা পাখি হোক, সেগুলো বিক্রি হবে, আর এগুলো বিক্রি হওয়ার পরেই তার কিন্তু লাভ হবেই। কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই কী হয়, এক্ষেত্রে কৃষকরা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে কৃষকদের বিভিন্ন ফসল এবং পশুপালনে কিন্তু পারদর্শী হতে হবে, ঠিক আছে। যার পদ্ধতি জানা নেই, যে কৃষক
বুঝতে পারে না ফসলের রোগ, বিভিন্ন পশুর রোগ, পাখির রোগ, তার পক্ষে কিন্তু এই মিশ্র কৃষি করা কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা আবার কৃষি যে প্রণালী, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কৃষি প্রণালী, সেগুলো আজকে এই ভিডিওতে আমরা সেকেন্ড ভিডিওতে এগ্রিকালচারের বা কৃষির কমপ্লিট করে নিলাম। এখান থেকেই তোমাদের অবশ্যই আমি 100% কমন দেবো, যে পরীক্ষায় তোমরা কমন পাবে এখান থেকে একটা প্রশ্ন। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়েই থাকে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন ক্লাসে, যেখানে আমরা পড়বো আবার কি, যে এই যে কৃষি পদ্ধতির জন্য কতগুলো বৈজ্ঞানিক, কতগুলো টার্মস, কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আছে যেগুলো কৃষিকাজের যে ধরনটাকে আইডেন্টিফাই করে। কৃষিকাজ কী ধরনের কৃষিকাজ, সেগুলো শস্য সমন্বয়, শস্য ক্রপ কম্বিনেশন এবং শস্য বিশেষায়ন, যাই হোক এরপরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে এগুলো। সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওখান থেকেও কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন হয়েই আসছে। তো অবশ্যই পরবর্তী ক্লাসটাও খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো ক্লাসটা কীরকম লাগলো অবশ্যই জানিও, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আসতে চলেছে। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের পর্দায় চোখ রাখতে হবে এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থেকো, ধন্যবাদ।